এক শ্রেণী হিন্দু ভাই ভাবছেন যে বিজেপি সরকার মানে আমাদের সরকার, নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার মানে আমাদের সরকার। আপনারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। আসামে যে এনআরসি হয়েছিল 19 লক্ষ মানুষের মধ্যে প্রায় 13 লক্ষ মানুষ অমুসলিম ছিলেন, তারা হিন্দু ছিলেন। ডিজেল এবং পেট্রোলের দাম বাড়ছে, কেবলমাত্র মুসলমানদের ক্ষতি হচ্ছে না, ক্ষতি আপনাদের হচ্ছে। তারা কেবল ভোটের সময় হিন্দু হিন্দু রব তোলে, ভোট নেওয়ার পরে তখন আপনাদের মন্দিরে ঢোকার অধিকার থাকে না, পূজা করার অধিকার থাকে না, তখন উচ্চ বর্ণ নিম্ন বর্ণ আর্য অনার্যের গল্প আসে। নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে ভোট নেওয়ার জন্য হিন্দু মুসলিমের তাস খেলেন। আজকের যারা পেপার দেখেছেন, গতকাল যারা পেপার দেখেছেন, সৌদি আরবে গিয়ে আরবিয়ানদের সঙ্গে গলা মিলিয়ে সেখানে প্রজেক্ট আনার জন্য চলে যাচ্ছে। মিডল ইস্টদের কাছে কখনো আবুধাবি, কখনো দুবাই, কখনো সৌদি, সেখানে মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে সে গলা মেলাচ্ছে, সেখানে তার জাত যায় না। কিন্তু ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে চলতে তার অনেক অসুবিধা, তার জাত পাতের ব্যাপার এসে যায়। সংগ্রামী বাপ ও ভাইরা, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে প্রতিনিয়ত এই আন্দোলন চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। আপনারা আজকের মাঠে নেমেছেন বর্তমান বার্নিং ইস্যু ওয়াকফকে সামনে রেখে। মনে রাখবেন, এই ওয়াকফ একটা ইস্যু মাত্র। এর আগে 370 ধারার গল্প চলে গেছে, এনআরসি এর গল্প চলে গেছে, তালাক বিল চলে গেছে, আর বর্তমান চলছে ওয়াকফ বিল। আজকের আমরা এত বেশি জাগ্রত কেন? এই ওয়াকফ এটা কোরআনের উপরে হস্তক্ষেপ, এটা মুসলিম পার্সোনাল লর উপরে হস্তক্ষেপ। তাই আজকের সারা ভারতবর্ষের মানুষ আমরা জেগে উঠেছি। কিন্তু মনে রাখতে হবে, এই প্ল্যান প্রোগ্রাম করা হয়েছিল আজ থেকে 100 বছর আগে। কত বছর আগে বললাম? 100 বছর আগে। এই যে বিজেপি পরিচালিত যারা পরিচালনা করছে আরএসএস, এরা আজ থেকে 100 বছর আগে 1925 খ্রিস্টাব্দে একটা প্ল্যান তৈরি করেছিল কিভাবে তারা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিচালনা মানে পরিগণিত করবে, কিভাবে তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে। আজ থেকে 100 বছর আগেই প্ল্যান পরিকল্পনা তৈরি হয়েছিল। 2025 মানে তাদের 100 বছর পুরো হয়ে গেছে। তারা সবই জানে, নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার সবই জানে তালাক বিল পাশ করলে মুসলমানরা কি করতে পারে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করলে এরা কি করতে পারে, ওয়াকফ বিল পাশ করলে এরা কি করতে পারে। এসব প্ল্যান পরিকল্পনা নাগপুরের হেড দপ্তরে কিন্তু সব ওরা জেনে বুঝে নিয়েছে। আজকের ঘটিয়ারি শরীফে ফাঁড়ির পাশেই যে আমরা আন্দোলন করছি, এরা সবই জানে যে মুসলমানরা খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন জায়গায় এরা প্রোগ্রাম করবে, কিছুদিন পরে আবার এরা ক্লান্ত হয়ে যাবে। লাভ কি হলো? তারা জানে যে ভারতবর্ষের মানুষের যে স্বপ্ন, যে ললিপপ তারা দেখিয়েছিল, তারা তাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়ে গেছে। ভারতবর্ষের ইন্ডাস্ট্রিতে বিভিন্ন দিকে তাদের যে পরিকল্পনা ছিল, মানুষ কিন্তু তাতে সফল হয়নি। ভারতবর্ষের সরকার তাদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয়ে গেছে। আজকের এই মুসলমানদের বিভিন্ন রকমের ইস্যুতে তারা ডিস্টার্ব করছে। একটা শ্রেণীর মানুষ এই ডিস্টার্বেই তারা খুশি। পেট্রোলের দাম বাড়লো কিনা, ডিজেলের দাম বাড়লো কিনা, দ্রব্যমূল্যের দাম বাড়লো কিনা, বেকারত্ব বাড়লো কিনা, ইন্ডাস্ট্রি হলো কিনা, কালাধন ফিরে এলো কিনা, তাদের কোনো মাথা ব্যথা নেই। আদানি আম্বানিরা কোটি কোটি টাকার লোন নিয়ে তারা বিদেশে পালিয়ে গেল, ললিত মোদী, নীরব মোদী, তারপরেও তাদের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। এখানে জাত পাতের পুরিয়া খেয়ে তারা সন্তুষ্ট হয়ে আছে। মনে রাখবেন, মাইকের আওয়াজ যারা শুনছেন, এই ইস্যু তারা পাশ করে নিয়েছে এবং তারা সংখ্যাগরিষ্ঠ। এর আগে আমি বারবার বলেছি, আমরা যারা রাস্তায় আন্দোলন করছি, যারা আমরা মাঠ ঘাট ভরিয়ে দিচ্ছি, এ আওয়াজ হয়তো পার্লামেন্টে পৌঁছাচ্ছে না। কিন্তু মনে রাখতে হবে, ভারতবর্ষের সংখ্যালঘু, বিশেষ করে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা বিজেপির ভয়, বিজেপির জুজু দেখিয়ে যারা ভোট নিয়েছে বা আমরা যাদেরকে ভোট দিয়েছি, পশ্চিমবঙ্গের মুসলমানরা তারা সেকুলার ভোটকে ভাগ হতে দেয়নি। তারা একটা পলিটিক্যাল পার্টিকে তারা ভোট দিয়েছে এবং পশ্চিমবঙ্গে থেকে আমাদের প্রতিনিধিরা তারা পার্লামেন্টে গিয়েছেন। কিন্তু ওয়াকফ ভোটের ভোটাভুটিতে আপনারা দেখেছেন 3 জন এমপি সেখানে অনুপস্থিত। আমরা ধরে নিলাম 3 জন অনুপস্থিত, কিন্তু আজও আমরা তাদের কাছে দাবি রাখবো যে আপনারা আমাদের হয়ে কলকাতার রাজপথে, আপনারা আমাদের হয়ে দিল্লির রাজপথে আপনারা আন্দোলন করুন।
পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ আপনাদের পিছন ধরে সেখানে ওয়াকফ বিলের বিরোধিতা করবে। এটা আমরা বারবার বলে এসেছি কেন্দ্র সরকারকে, যে আপনারা মনে করবেন না যাদের হাতে এমএলএ বেশি, এমপি বেশি, যাদের কাছে পুলিশ আছে, প্রশাসন আছে, মিলিটারি আছে, বন্দুক আছে, পুলিশ প্রশাসন বন্দুক কিন্তু শেষ কথা বলে না। এটা কিন্তু আপনারা দেখেছেন এবং সেই ইতিহাস আপনারা স্বচক্ষে দেখেছেন। ভারতবর্ষের পিছনে যে বাংলাদেশ, এই হাসিনা সরকারের কাছে পুলিশ ছিল, প্রশাসন ছিল, এমএলএ ছিল, এমপি ছিল, বোমা ছিল, পিস্তল ছিল, সব কিছু ছিল। তারপরে থেকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসে ভারতবর্ষে আশ্রয় নিতে হয়েছিল। সেই ঘটনা আমাদেরকে সাক্ষী দেয় যে পুলিশ প্রশাসন, এমএলএ, এমপি, তাদের মেশিন কিন্তু শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষের আন্দোলন, মানুষের প্রতিবাদ, মানুষের জোরালো কণ্ঠ। আজ থেকে আপনারা ইতিহাস যদি দেখেন যে ভারতবর্ষ থেকে ব্রিটিশ বেনিয়ারা কিন্তু পালাতে বাধ্য হয়েছিল এই আন্দোলনের কারণে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমাদের লড়াই, আমাদের আন্দোলন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমাদের লড়াই, আমাদের আন্দোলন সেই ফ্যাসিস্ট সরকার বিজেপির বিরুদ্ধে, যারা ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করতে চায়, ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং সেকুলারিজমকে নষ্ট করতে চায়, সেই ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং আরএসএসের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকের এক শ্রেণী হিন্দু ভাই ভাবছেন যে বিজেপি সরকার মানে আমাদের সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার মানে আমাদের সরকার। আপনারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। আসামে যে এনআরসি হয়েছিল, 19 লক্ষ মানুষের মধ্যে প্রায় 13 লক্ষ মানুষ অমুসলিম ছিলেন, তারা হিন্দু ছিলেন। ডিজেল এবং পেট্রোলের দাম বাড়ছে, কেবলমাত্র মুসলমানদের ক্ষতি হচ্ছে না, ক্ষতি আপনাদের হচ্ছে। তারা কেবল ভোটের সময় হিন্দু রব তোলে, ভোট নেওয়ার পরে তখন আপনাদের মন্দিরে ঢোকার অধিকার থাকে না, পূজা করার অধিকার থাকে না, তখন উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, আর্য অনার্যের গল্প আসে। আপনারা সকলেই জানেন রাম মন্দির উদ্বোধন করার সময় আমাদের দেশের রাষ্ট্রপতিকে সেখানে যেতে দেওয়া হয়নি, তার কারণ তিনি ছিলেন দলিত এবং নিম্ন বর্ণের কারণে। ফলে যারা হিন্দু ভাই আমার বক্তব্য শুনছেন তাদের কাছে বলবো, এ লড়াই হিন্দু মুসলিমের নয়, এ লড়াই ইসাই এবং জৈনদের বিরুদ্ধে নয়, এ লড়াই হলো ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য। ভারতবর্ষের সংবিধান বাঁচলে আমি আপনি বাঁচব, ভারতবর্ষের গণতন্ত্র বাঁচবে। তা না হলে আগামী দিনে ভারতবর্ষের ডক্টর বি.আর. আম্বেদকরের রেখে যাওয়া সংবিধান তারা পরিবর্তন করে তাদের মনুসংহিতা, মনুবাদী সংবিধান তারা লাগু করতে চলেছে। সেদিন আজকের মুসলমানদের যে পরিণতি হচ্ছে, আগামী দিনে ভারতবর্ষের দলিত, আদিবাসী, নিম্ন বর্ণের হিন্দুদের কিন্তু সেই পরিস্থিতি হবে। আজকের ভারতবর্ষে মুসলমানরা আছে বলে আপনারা হিন্দু, যেদিন ভারতবর্ষে মুসলমানরা থাকবে না সেদিন আপনি দলিত হয়ে যাবেন, আদিবাসী হয়ে যাবেন। সেদিন কিন্তু আপনার বাড়ির নারীরা, আপনার শিশুরা কিন্তু নিরাপত্তা পাবে না। তাদের কিন্তু আজ থেকে 100 বছর আগে যেভাবে উচ্চ বর্ণের ব্রাহ্মণরা যেভাবে ভোগ করে এসেছে, আগামী দিন আবার আপনার গোলাম এবং দাসত্বে পরিণত হবেন। সেই জন্য আগামী 26শে এপ্রিল কলকাতা ব্রিগেডের সমাবেশের জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ তোলা হয়েছে। ঘুটিয়ারির সকলকে বলবো যে আগামী 26শে এপ্রিল আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ওয়াকফ বিলের প্রতিবাদ করতে গিয়ে আমরা ব্রিগেড ময়দানকে ভরিয়ে দেব। দেখবেন এই কালা কানুনকে যদি আমরা বন্ধ করতে পারি, রিজেক্ট করতে পারি, আগামী দিন আমাদের মসজিদ যেমন নিরাপদ থাকবে, আপনাদের মন্দির তেমন নিরাপদ থাকবে, খ্রিস্টান ভাইদের চার্চ তেমন নিরাপদ থাকবে। ফলে আমরা আগামী দিন আবার কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষে কিন্তু আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে ভোট নেওয়ার জন্য হিন্দু মুসলিমের তাস খেলেন। আজকের যারা পেপার দেখেছেন, গতকাল যারা পেপার দেখেছেন, সৌদি আরবে গিয়ে আরবিয়ানদের সঙ্গে গলা মিলিয়ে সেখানে প্রজেক্ট আনার জন্য চলে যাচ্ছে। মিডল ইস্টদের কাছে কখনো আবুধাবি, কখনো দুবাই, কখনো সৌদি, সেখানে মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে সে গলা মেলাচ্ছে, সেখানে তার জাত যায় না। কিন্তু ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে চলতে তার অনেক অসুবিধা, তার জাত পাতের ব্যাপার এসে যায়। ফলে এ সরকার আমার আপনার সরকার নয়, এ সরকার হলো আদানি আম্বানিদের সরকার, পুঁজিপতিদের সরকার। হাজার হাজার কোটি টাকা নিয়ে নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়ারা আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। আজকের ভারতবর্ষের বেকারত্ব বাড়ার কারণে একজন দলিত বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আপনি বিয়ে করেননি কেন? বলে, আমি কি করে বিয়ে করব? রোজ আনি, রোজ খাই, আর আমি যদি বিয়ে করি আমার স্ত্রীকে ভাত দিতে পারবো না, তাই আমি বিয়ে করিনি। আর এক দলিত
বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন বিয়ে করেননি? বলে, বিয়ে আমি করেছিলাম, বেকারত্বের সময় নিজের স্ত্রীর ভাত দিতে পারিনি, তাকে কলকাতায় কাজে পাঠাতাম। কিছুদিন পরে বউটাও আমার হাতছাড়া হয়ে গেল। বউ দেখছে যে যদি আমার খেটে খেতে হয় তাহলে স্বামীর সংসার করে কি আমার লাভ? ফলে যতদিন আপনি নরেন্দ্র মোদী অমিত শাহর পূজা করে চলবেন ততদিন পর্যন্ত অর্থনৈতিক ডেভেলপ হবে না। আপনি দলিত আদিবাসী থাকবেন। নরেন্দ্র মোদী অমিত শাহরা আদানি আম্বানিদের তোষামত করে চলে ভারতবর্ষের ইকোনমিক ধ্বংস করে দেবে। ফলে মন্দির মসজিদ না দেখে সকলকে বলবো, আমার আপনার প্রথম পরিচয় হবে আমরা মানুষ, আমরা ইন্ডিয়ান সিটিজেন, আমরা ভারতীয় নাগরিক। ভারতের সংবিধান বাঁচাতে, ভারতের গণতন্ত্র রক্ষা করতে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই করতে হবে। সেদিন ভারত আবার পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। সেই জন্য আমি সকলকে বলবো, কোনো ভেদাভেদ না করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওয়াকফ আন্দোলনকে সফল করুন। দেখবেন আবার আমরা ভারতকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর সেই সুযোগ আমি এবং আপনারা সকলেই করে দিতে পারবো। আমি আমার কথা না বাড়িয়ে, কলকাতায় আমাদের ওয়াকফের বিষয় মিটিং আছে আগামী 26 তারিখকে সামনে রেখে, যারা এখানে এসেছেন এবং যারা আসছেন এবং আমার এই সাংবাদিক বন্ধুদের সকলের যথাযথ সম্মান এবং মর্যাদা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।